আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ভারত ছেড়ে যেখানে যাচ্ছেন শেখ হাসিনা। আর দেখছে 2.5 কোটি টাকায় যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছেন জয়। জানিয়ে দেব, দুপুরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এবং সবশেষে জানিয়ে দেব, ডিসি নিয়োগ কেলেঙ্কারি, আইটি বিশেষজ্ঞ ও ফ্যাক্ট চেকাররা বলছেন ছবিগুলো সঠিক। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা? ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই ভারতেই রয়েছেন তিনি, কিন্তু প্রশ্ন হলো সেখানে আর কতদিন থাকতে পারবেন তিনি। জল্পনা উঠছে অচিরে ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে। তবে ভারত ছেড়ে কোথায় যাবেন শেখ হাসিনা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। জানা যায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন, এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তার জানা যায়নি। শেখ হাসিনা দেশ ছাড়ার পরও গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার, যার প্রদান করা হয়েছে নোবেলজয়ী ডক্টর ইউনূসকে। এরপর থেকে প্রায় 2 মাস হয়ে গেছে, পরিবর্তন হয়েছে অনেক কিছু। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন অবৈধভাবে থাকতে পারেন, কিন্তু শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে ভারতে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্ট তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করবেন তা পরিষ্কার নয়। এদিকে যুক্তরাষ্ট্রে $2 লাখ লবিস্ট নিয়োগ জয়ের। গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পলাতক গ্রেফতার আওয়ামী লীগের শীর্ষ নেতারা। পরিস্থিতি উত্তরণে যুক্তরাষ্ট্র লবিস্ট নিয়োগ করেছেন শেখ হাসিনা ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। স্ট্র্যাক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে করা তার এক চুক্তি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জানা যায়, $2 লাখ বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ। এ বিষয়ে চেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্যাকের সঙ্গে চুক্তি করেছেন তিনি। খবরে বলা হয়, চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে স্ট্র্যাক গ্লোবাল। চুক্তির মেয়াদ ধরা হয়েছে 6 মাস। স্ট্র্যাক গ্লোবাল ডিপ্লোম্যাসির ফাইল ঘেঁটে দেখা যায়, আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের কাছে তুলে ধরবে লবিস্ট ফার্ম, যেখানে খরচ হবে $2 লাখ। গেল 12 সেপ্টেম্বরে 6 মাসের জন্য এ চুক্তি করা হয়। আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতু সেরি আনোয়ার ইব্রাহিম। তিনি ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার কাছের মানুষ হিসেবে পরিচিত। এই সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম যিনি ডক্টর ইউনূসকে ফোন করেছিলেন তিনি আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে বিদেশি কোনো প্রধানমন্ত্রীর প্রথম ঢাকা সফর। তবে এই সফরকে খুবই সংক্ষিপ্ত। শুক্রবার দুপুরে পরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। 2.5 ঘন্টার মতো তিনি ঢাকায় অবস্থান করবেন। প্রায় 11 বছর পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। সংক্ষিপ্ত হলো, এই সফরটি কয়েকটি দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। তার সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। পাশাপাশি এই সফরের মধ্যে দিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার হবে। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সফরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমবাজার ইস্যুতে মালয়েশিয়ার চাওয়া আর আমাদের চাওয়া একই রকম। মালয়েশিয়ার কর্মীর প্রয়োজন, আমাদের কর্মী আছে। এই দুটোকে মিলিয়ে যেন স্বচ্ছ উপায়ে কাজে লাগানো যায়, এ ব্যাপারে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে একাধিক খাতে সহযোগিতা বাড়াবে এবং কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে আরও গভীর করবে বলে আশা ব্যক্ত করেছেন বিশ্লেষকরা। ঢাকার জ্যেষ্ঠ এক কূটনৈতিক কালবেলাকে জানান, সফরের বৈঠকগুলিতে অর্থনৈতিক ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে থাকবে। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ আছে। মালয়েশিয়ার প্রায় 300 কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করে আসছে।
আমরা তাদের কাছ থেকে আরও বেশি বিনিয়োগ পারি, সেটা আমাদের কর্মসংস্থানের জন্য সাহায্য করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক দায়িত্বশীল কর্মকর্তা কালবারেকা বলেন, আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের রাজনৈতিক, অর্থনৈতিক ও শ্রম বাজার ইস্যু পাশাপাশি অন্যান্য বিষয়েও আলোচনার সুযোগ আছে। বাংলাদেশের সংস্কার ইস্যু এই সফরে আলাদা গুরুত্ব পাবে। এ ব্যাপারে তারা আমাদের পাশে থাকবে বলে প্রত্যাশা। ও এছাড়া শিক্ষা, প্রযুক্তি এবং মানব সম্পদ উন্নয়ন ও উচ্চ সহযোগিতা, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থে সংশ্লিষ্ট দেশগুলোর গুরুত্ব পাবে বলে আশা করা যাচ্ছে। এর আগে গত মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে 58 সদস্যের প্রতিনিধি দলে দেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী, পরিবহন মন্ত্রী, ধর্ম বিষয়ক উপমন্ত্রী, 2 জন সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আরও কিছু প্রতিনিধি থাকবেন। সফরের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন এবং ঢাকায় একদিনের অবস্থানকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানান তৌহিদ হোসেন। আনোয়ার ইব্রাহিমের সফরের গুরুত্বের বিষয়ে জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত ডক্টর এম এ হুমায়ুন কবির বলেন, সফরটি কয়েকটি দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ বন্ধু। তার এই সফরটি রাষ্ট্রীয় সফরের বাইরেও অনেকটা বন্ধুর বাড়িতে বেড়াতে আসার মতো। তাই আমরা আরেকটু সুযোগ চাইতে পারি। আমাদের শ্রমজীবী মানুষগুলো একটা বড় জনগোষ্ঠী সেখানে কাজ করে। তাদের সেখানে যাওয়া এবং কাজ করতে পারাটা যেন আরও কমফোর্টেবল হয়, সে বিবেচনায় এই সফর ভূমিকা রাখবে। ডক্টর হুমায়ুন বলেন, রোহিঙ্গা ইস্যুতে বেশ সরব মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এমনকি রাষ্ট্র হিসেবেও মালয়েশিয়া এ ব্যাপারে আমাদের প্রতি সমর্থন দেখিয়ে আসছে। এক্ষেত্রে তাদের সোচ্চার কণ্ঠ বজায় রাখুক, সেটা আমাদের বক্তব্য থাকতে পারে। সে সঙ্গে আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্ত ব্যাপারে আমাদের আগ্রহের কথা আনোয়ার ইব্রাহিমকে জানানো যেতে পারে। এই প্রক্রিয়াটা জটিল, কিন্তু আগামী বছরের 2025 সালে তারা আসিয়ানের সভাপতি হিসেবে থাকবেন। সেক্ষেত্রে যদি সভাপতি হিসেবে তারা এ বিষয়টি উদ্যোগ নেয়, তাহলে আমাদের প্রক্রিয়াটা শুরু হতে পারে।